এটা হচ্ছে আমাদের মাধ্যমিক জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায়ের প্রথম টপিক। তো এখানে আমাদের বুঝতে হবে যে উদ্ভিদের সংবেদনশীলতা কি এবং উদ্ভিদ কিভাবে সাড়া প্রদান করে। তো সংবেদনশীলতা যদি আমরা প্রথমে বোঝাতে যাই, তাহলে আমাদের বুঝতে হবে যে মনে করো কোনো একটা জীব, মনে করো একটা কেন্ন রাস্তা দিয়ে যাচ্ছে, ঠিক আছে? কেন্ন তো এরকম হয়, এরকম 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 হয়, ওদের ছোট ছোট পা হয়। ধরো এটা রাস্তা দিয়ে যাচ্ছে, ঠিক আছে? রাস্তা দিয়ে কোথাও এই দিকে যাচ্ছে, কিন্তু তুমি হঠাৎ করে তার গায়ে এসে টাচ করলে, ঠিক আছে? যদি তুমি টাচ করো সেই কেন্নটাকে, তাহলে সে অন্তিম অবস্থায় কিরকম কন্ডিশনে চলে যাবে? প্রাথমিক অবস্থায় এইরকম যাচ্ছে সোজা অবস্থায়, কিন্তু যখনই তুমি ওটাকে টাচ করবে ও কিন্তু আর আগের মতো অবস্থায় থাকবে না, ও গুটি পাকিয়ে যাবে, এরকম হয়ে যায়, ঠিক আছে? তো এই যে এই রকম গুটি পাকিয়ে যাওয়ার একটা ব্যাপার, এই যে তার প্রাথমিক অবস্থার পরিবর্তন ঘটানো কোনো একটা বাহ্যিক কারণের, অর্থাৎ তাকে টাচ করার কারণে, সেই ক্ষমতাটাকেই বলা হয় তার সংবেদনশীলতা। ও যদি সংবেদনশীল না হতো, ধরো একটা তুমি এমনি খড় পড়ে আছে, সেটাকে যদি তুমি টাচ করো, তাহলে কি সে গুটি পাকাবে? কোনো মতেই পাকাবে না গুটি। ও তো সংবেদনশীল নয়, ওর মধ্যে তো জীবন নেই, তাহলে সে সংবেদনশীল না হওয়ার কারণে ও কিন্তু গুটি পাকাবে না। কিন্তু কেন্নটা সংবেদনশীল হওয়ায় ওকে টাচ করলে ও গুটি পাকিয়ে যাচ্ছে। ওর প্রাথমিক অবস্থার পরিবর্তন ঘটিয়ে অন্তিম অবস্থায় নিজেকে নিয়ে যাচ্ছে। ডিফেন্স সিস্টেম এখানে নিজেকে রক্ষা করার জন্য বলতে পারো, বা ভয় পেয়ে হোক বলতে পারো। তো এটা যে শুধুমাত্র প্রাণীর ক্ষেত্রে ঘটে, শুধুমাত্র যারা জীবন্ত প্রাণী তাদের ক্ষেত্রে ঘটে তাই নয়, গাছের ক্ষেত্রেও ঘটে, কারণ গাছও তো জীব। তো গাছ যে সংবেদনশীল তার প্রমাণ আমরা কিভাবে পাই? গাছ সংবেদনশীল তার একমাত্র প্রমাণ হচ্ছে আমরা যদি লজ্জাবতী গাছে পাতায় টাচ করি, ঠিক আছে? ধরো একটা লজ্জাবতী গাছ এখানে রাস্তার পাশে হয়ে আছে। লজ্জাবতী গাছের পাতা কিরকম হয়? এইরকম এরকম হয়, ঠিক আছে? প্রাথমিক অবস্থায় এইভাবেই থাকে ওরা, কিন্তু যখনই তুমি ওকে টাচ করবে একদম এত দূর পর্যন্ত হয়, ঠিক আছে? তুমি যখনই ওকে টাচ করবে ও কিন্তু প্রাথমিক অবস্থা থেকে নিজের পরিবর্তন ঘটাবে, নিয়ে এক সাইডে এরকম হয়ে যায়, পাতাগুলো বুজে যায়, ঠিক আছে? তাহলে এখানে বোঝা যায় যে উদ্ভিদও সংবেদনশীল, কারণ উদ্ভিদের মধ্যেও জীবন আছে, এবং সে টাচ করার পরে সাড়া প্রদান করার মাধ্যমে, বা সাড়া প্রদান করার একটা প্রমাণ হিসেবে নিজের অন্তিম অবস্থায় পাতাগুলোকে বুঝিয়ে ফেলে। ঠিক আছে? ঠিক এরকমই আরেকটা উদ্ভিদের, যেটা আমরা সংবেদনশীলতা লক্ষ্য করি, সেটা হচ্ছে বনচারাল বলে একটা গাছ হয়। বনচারাল গাছের ক্ষেত্রে কিরকম হয়? বনচারাল গাছের ক্ষেত্রে তোমার এই রকম স্ট্রাকচার হয়, এখানে একটা পাতা থাকে, এখানে একটা পাতা থাকে, ঠিক আছে? ওকে যখন টাচ করা হয় তখন ওদের এই পাতা দুটো, এটা এবং এটা, আপস অ্যান্ড ডাউন হতে থাকে, ঠিক আছে? মানে পাখি ডানা মেললে পরে যেরকম হয়, এরকম 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 এরকম, এই একবার এইদিকে নিচে নামবে, একবার উপরে উঠবে, এইরকম ঘটনা ঘটতে থাকে, ঠিক আছে? মেন পাতাটা করে না, কিন্তু এই দুটো পাতা করতে থাকে এই ঘটনা, ঠিক আছে? এইবার যে কারণে এই ঘটনাগুলো ঘটছে এবং সে তার সংবেদনশীলতার প্রমাণ দিচ্ছে, এটা কি কারণে ঘটছে? এমনি এমনি তো হচ্ছে না, কেউ নিশ্চয়ই ওকে উদ্দীপনা করছে, ওর উপরে উদ্দীপনা উত্তেজনা শুরু করছে, তারপরে সে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। তো যে কারণে তার প্রাথমিক অবস্থার পরিবর্তন ঘটে অন্তিম অবস্থায় নিজেকে নিয়ে যায়, সেই ঘটনাটাকে বলা হয় উদ্দীপনা। আর যে যে ব্যক্তি বা যে এই কাজটা করে তাকে বলা হয় উদ্দীপক, ঠিক আছে? আমি যেমন প্রথমে দিয়েছিলাম তোমাদের কেন্নর উদাহরণ, কেন্নকে যদি আমি হাত দিয়ে
টাচ করি তাহলে সে প্রাথমিক অবস্থার পরিবর্তন ঘটিয়ে নিজেকে গুটে পাকিয়ে নেয়। ঠিক আছে, তাহলে আমি যে টাচ করলাম এখানে আমি হয়ে যাব উদ্দীপক। ঠিক আছে, যে টাচ করলো এখানে বা যে তার অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য দায়ী তাকে আমরা এখানে উদ্দীপক বলবো। তো এই উদ্দীপককে আবার দুই ভাগে ভাগ করা যায়। উদ্দীপক সবসময় দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে বহিস্থ উদ্দীপক, একটা হচ্ছে অন্তস্থ উদ্দীপক, একটা অভ্যন্তরীণ বা অন্তস্থ। ঠিক আছে, তো বহিস্থ উদ্দীপক কাদের বলবো? যখন বাইরে থেকে কেউ এর উপর প্রভাব ফেলবে, যে আমি ধরো হাত দিয়ে টাচ করলাম গাছের পাতায়, তাহলে আমি এখানে বহিস্থ উদ্দীপক। কিন্তু গাছ যদি নিজে থেকেই তার অবস্থার পরিবর্তন ঘটাতে চায়, ঠিক আছে, তাহলে তার কারণ হয়ে দাঁড়াবে অভ্যন্তরীণ কোনো উদ্দীপক। এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হরমোনাল অ্যাক্টিভিটি বা ক্যালসিয়াম আয়ন, এই ধরনের কারণগুলো হবে তার অভ্যন্তরীণ কারণ। ঠিক আছে, বা অভ্যন্তরীণ সেই ধরনের উদ্দীপককে বলা হবে অভ্যন্তরীণ উদ্দীপক। ঠিক আছে, মনে করো ঘুম থেকে সকালবেলায় তুমি উঠলে পরে দেখবে দৌড়ে গিয়ে বাথরুমে যাওয়ার ইচ্ছে হয়, টয়লেট পাই বলে। এই যে তোমার টয়লেট পাচ্ছে এবং তুমি দৌড়ে গিয়ে বাথরুমে চলে যাচ্ছ, এটা কিন্তু তোমার বাইরে থেকে কেউ তোমাকে জোর করে বলছে যাও তারপরে তুমি বাথরুমে যাচ্ছ তা না। তোমার মধ্যে একটা অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বা উদ্দীপনা কাজ করছে, যার কারণে তুমি দৌড়ে গিয়ে ভোরবেলায় সকালবেলায় ঘুম থেকে উঠে বাথরুমে চলে যাও টয়লেট করতে, না গেলে পরে কিন্তু থাকতে পারবে না। ঠিক তেমনই ভাবে আবার যদি মনে করো যে তুমি বসে আছো, তোমাকে কেউ বললো যে তুমি এই কাজটা করো, কিন্তু তুমি সেই কাজটা করতে চাইছো না, তুমি ফাঁকি দেওয়ার জন্য, বা তোমাকে ধরো কেউ বলছে পড়তে বসো, তুমি ঘুমিয়ে আছো, তোমাকে কেউ বলছে বাড়ি থেকে যে এই তুমি তো ঘুমিয়ে আছো, সময় নষ্ট করছো, তুমি যাও পড়াশোনা করতে বসো, বই নিয়ে পড়তে বসো। তুমি কিন্তু বাহানা দেখিয়ে নিজেকে পড়াশোনা করতে চাও না বলে দৌড়ে গিয়ে বাথরুমে হয়তো ঢুকে গেলে আধ ঘন্টার জন্য, বললো আমার টয়লেট পেয়েছে। ঠিক আছে, তাহলে এখানে অভ্যন্তরীণ উদ্দীপক কাজ করছে না, এখানে বহিস্থ উদ্দীপক কাজ করছে। তোমাকে কেউ পড়তে বলেছে, যে পড়তে বলেছে তার ভয়ে পড়াশোনা করবে না বলে তুমি দৌড়ে গিয়ে বাথরুমে ঢুকে গেছো, তাহলে সে এখানে বহিস্থ উদ্দীপক হিসেবে কাজ করবে। ঠিক আছে।